নমস্কার। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গে যে 4 জন অফিসারকে সাসপেন্ড করার ব্যাপারে নির্বাচন কমিশন নবান্নকে সুপারিশ করেছিল, আজ নবান্ন তার জবাব দিয়েছে। কারণ বিকেল 3টের মধ্যে জবাব দেওয়ার কথা ছিল, কিন্তু ঘটনা হলো নবান্ন কিন্তু কাউকে সাসপেন্ড করার পথে হাঁটেনি, অ্যাজ এক্সপেক্টেড। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমার কোনো অফিসারকে সাসপেন্ড করব না। তারপর মুখ্য সচিব কাউকে সাসপেন্ড করবেন, এটা তো আশা করাও যায় না। তো মুখ্য সচিব ইলেকশন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে না, এই অফিসারদের অনেক কাজ থাকে, অনেক সময় অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নিতে হয়, ভুলচুটি হতে পারে, আমরা তদন্ত করে দেখব। যেটা শুনে অনেকেরই মনে হচ্ছে যে একটা খুঁড়োর কল নবান্ন ঝুলিয়ে দিয়েছে, তো তদন্ত করে দেখব, এবং এটা একটা টাইম বাইং বা একটা দীর্ঘসূত্রিতার একটা কৌশল। এবং কোনো WBCS অফিসারের বিরুদ্ধে নবান্ন কোনো তো পদক্ষেপ করেইনি। যে দুজনকে ভোটের কাজ থেকে সরানো হয়েছে তাদের একজন হচ্ছেন AERO অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এবং আরেকজন হচ্ছে সম্ভবত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার। আজকে আমাদের আলোচনার বিষয় এটা নয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোট 8 মাস বাকি আছে, কিন্তু তার আগে থেকেই নবান্ন এবং ইলেকশন কমিশনের মধ্যে যে সটেসাটটাও অলরেডি শুরু হয়ে গেছে। কথায় বলে যে মর্নিং শোজ দ্য ডে, তার মানে এর ভবিষ্যৎটা কি? এই সংঘাতের কারণে কি আগামী দিনে পশ্চিমবঙ্গের ভোটটাও পিছিয়ে যেতে পারে? এটা কিন্তু এর দৃষ্টান্ত কিন্তু রয়েছে। সেটাই আজকে আমাদের খবরের মধ্যে খবরের আলোচনার বিষয়। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। অমলদার এ ব্যাপারে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আমরা অমলদার কাছেই জানতে চাইব যে এই ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার তথা শাসক দলের মধ্যে সংঘাতের কারণে অতীতে কোথায় কোথায় ভোট পিছিয়ে গিয়েছে। অমলদা, আমি চাইবো যে আপনি গুজরাট দিয়ে শুরু করুন। গুজরাটে তো আমরা জানি 2000 সালে দাঙ্গা হয়েছিল, এবং তখন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি এখন প্রধানমন্ত্রী, সেখানে যেটা হয়েছিল যে দাঙ্গার সময় প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বিভিন্ন আশ্রয় শিবিরে ছিলেন এবং এলাকা ছাড়া ছিলেন। তারপরে যখন ভোটের সময়টা এলো, ভোটার তালিকা সংশোধন হলো, তখন একটা অভিযোগ উঠল যে মুসলিমদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তারা যেখানে আছেন সেখানে গিয়ে নাম তোলা হয়নি, এরকম একটা অভিযোগ। তখন মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন JM লিংডো। তিনি পুরো টিম নিয়ে, অর্থাৎ কমিশনের ফুল বেঞ্চ নিয়ে উনি গুজরাটে যান, এবং উনি বেশ কিছু এই আশ্রয় শিবিরে যান, বেশ কিছু বিধানসভার তালিকা পার্সোনালি স্ক্রুটিনি করেন উইথ গুজরাট গভর্নমেন্ট অফিসিয়ালস। সেখান থেকে উনি কনভিন্সড হন যে এই অভিযোগটার মধ্যে অনেক সত্যতা আছে, এবং এরকম একটা অসম্পূর্ণ তালিকা যেখানে বেশ কিছু মানুষ, কয়েক লাখ মানুষ যারা অতীতে ভোট দিয়েছেন, তারা এবার ভোট দিতে পারবেন না, এটা হয় না। সো উনি বললেন যে আবার আমি এটা করব, রিভিশন করাবো ভোটার তালিকা, এবং এই লোকগুলোকে আমি সুযোগ দেব, এবং এরা যেখানে আছেন সেখানে গিয়ে ভোটার তালিকা সংশোধন করার কাজ আমরা করব। তার মানে সেখানেও ভোটার তালিকায় যে গড়বড়ি, সেটা নিয়ে অভিযোগ ছিল শাসক দলের বিরুদ্ধে। এরপরে যেটা হলো যে এই যে রি-এক্সারসাইজ, এর ফলে গুজরাট সরকারের মেয়াদ শেষ হয়ে গেল, গুজরাট বিধানসভার মেয়াদও শেষ হয়ে গেল। স্বভাবতই নরেন্দ্র মোদী এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন, এবং তিনি খুব তীব্র ভাষায় এবং বলা যায় যে অসংসদীয় ভাষায়, তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার, তিনি একজন সংখ্যালঘু খ্রিস্টান, তার ধর্ম নিয়েও তখন অনেক প্রশ্ন তুলে সাপসাপান্ত করা হয়। সুপ্রিম কোর্ট এই মামলাতে একটা হিস্টোরিক জাজমেন্ট দিয়ে রেখেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে আর্টিকেল 324 এতে সভারেন পাওয়ার, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে ভারতের নির্বাচন কমিশনকে, এবং সেখানে ক্যাটাগরিক্যালি তার যে রেসপন্সিবিলিটি বলা আছে বা ডিউটিস, তার মধ্যে একটা হচ্ছে কন্ডাক্ট অফ ফ্রি অ্যান্ড ফেয়ার পোলস। বলেছে যে এই ব্যাপারে নির্বাচন কমিশনই শেষ কথা, যে কারণে একটা ডিবেটও হয় অনেক সময় যে দিল্লি থেকে ভোট ঘোষণা করে দিল ইলেকশন কমিশন, আমাদের সঙ্গে আলোচনা করলো না। সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে যে নির্বাচন কখন হবে, নির্বাচনের অনুকূল পরিস্থিতি ওই জায়গায় আছে কি না, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত অধিকার হচ্ছে
নির্বাচন কমিশনের। হ্যাঁ, তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করতে পারে, কেন্দ্র রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে পারে, গোয়েন্দা রিপোর্ট নিতে পারে, বাট ভোট হবে কি হবে না তাদের সিদ্ধান্ত। আমি দ্বিতীয় ঘটনাটা যাই, ঠিক তার 5 বছর আগে 1995 সালে, তখন বিহারে লালু প্রসাদ মুখ্যমন্ত্রী, মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন TN সেশন। বিহারে প্রথমে 2 দফায় নির্বাচন ঘোষণা করা হয়েছিল, আমি বিহারের নির্বাচনটা কভার করেছিলাম। তো 2 দফায় যখন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়, তখন হঠাৎ করে বিহারে আমরা সবাই জানি প্রচুর কাস্ট কনফ্লিক্ট আছে, তো প্রচুর আইন শৃঙ্খলার সমস্যা হচ্ছিল বলে উনি প্রথমে আবার ওটাকে 3 দফা করলেন, 4 দফা করলেন, ফাইনালি 5 দফা ভোট হলো। এবং লালু প্রসাদ তখন একটা প্রচার করতেন যে আটার কিলো কত ছিল, যখন ভোট ঘোষণা হলো তখন আটার কিলো ছিল 2 টাকা, আর এখন আটার কিলো দাম হয়ে গেছে হচ্ছে 5 টাকা। দায়ী কে? TN সেশন। উনি এইসব করছেন, এত লম্বা ভোট। তার মানে তখন লালুও তখন হচ্ছেন শাসক দল। তার মানে ভোটার তালিকা নিয়ে যতবারই গন্ডগোলের অভিযোগ উঠছে সব শাসক দলের বিরুদ্ধে। তার ফলে যেটা হলো, বিহারেও বিধানসভার মেয়াদ শেষ হয়ে গেল এবং সরকারের মেয়াদ শেষ হয়ে গেল, প্রেসিডেন্ট রুল ইম্পোজড হয়ে গেল। যদিও তৎকালীন যিনি গভর্নর তিনি লালু প্রসাদের ঘনিষ্ঠ মানুষই ছিলেন, কিন্তু ইম্পোজড হয়ে গেল। এখানে একটা জাস্ট মানে কথা প্রসঙ্গে বলে রাখি, বিধানসভা ভঙ্গ হলেও একমাত্র স্পিকারের পোস্টটা টিকে থাকে, স্পিকার কিন্তু থাকবেন যদিও বিধানসভা ভঙ্গ না। আমি এখানে অমল মানে একটুখানি আটকাচ্ছি, সেটা হচ্ছে যে তার মানে যে মে মাসে তো পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হবে, তার মানে যদি মে মাস পেরিয়ে যায় এবং তখনও ভোটটা না হয়, তাহলে পশ্চিমবঙ্গে প্রেসিডেন্ট রুলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। একদম তাই। তার মানে ভোটার তালিকা সংশোধন নিয়ে যদি এই 67 কমিশনের সাথে যদি এমন একটা পর্যায়ে পৌঁছয় যেখানে হচ্ছে যে বিধানসভার মেয়াদটা পেরিয়ে যাচ্ছে, তাহলে সেই অবস্থায় পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনে ভোট হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। অবশ্যই, কারণ এছাড়া কোনো অল্টারনেট নেই। আমাদের এখানে রাজ্য সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে সেখানে রাষ্ট্রপতি শাসনটা অবধারিত। আমাদের দিল্লিতে কখনো রাষ্ট্রপতি শাসন হয় না, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে আরেকজন প্রধানমন্ত্রী হয়ে যাবেন দিনে দিনে। ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে আমরা তো দেখেছি যে সকাল 10টায় উনি নিহত হয়েছিলেন, সন্ধ্যে 6টায় রাজীব গান্ধী শপথ নিয়েছিলেন। দিল্লিতে প্রেসিডেন্ট রুলের কোনো প্রভিশন আমাদের সংবিধানে নেই, কিন্তু রাজ্যগুলিতে একদম ম্যান্ডেটারি, যদি স্টেট গভর্নমেন্ট ফর্ম করার জায়গায় না থাকে। আর এখানে তো থাকবে না, তার কারণ তার তো মেয়াদ নেই। এমন নয় যে এই মুখ্যমন্ত্রী রিজাইন করলেন আরেকজনকে মুখ্যমন্ত্রী করে দিলেন, কিন্তু মেয়াদ শেষ হয়ে গেল। কারণ 5 বছরের বেশি কেউ থাকতে পারবে না, না অ্যাসেম্বলি থাকবে না গভর্নমেন্ট থাকবে, 5 ইয়ার্স ম্যাক্সিমাম। ভোট পিছিয়ে যাওয়ার আরেকটা উদাহরণ অমলদা আমাদের বলছিলেন, সেটা হচ্ছে 93 সালে ত্রিপুরার ঘটনা। ত্রিপুরাতে যেটা হয়েছিল যে তখন বিজয় রাঙ্খাল বলে একজন ওখানে উগ্রবাদী নেতা ছিলেন, তার কার্যকলাপ নিয়ে সবাই খুব মানে এর মধ্যে ছিলেন, দুশ্চিন্তার তটস্থ। নরসিংহ রাও তখন কেন্দ্রের মানে আমাদের প্রধানমন্ত্রী। তো তখন CPM তারা মানে ওখানে গভর্নমেন্টটা ছিল কংগ্রেসের, সমীর রঞ্জন বর্মন তখন মুখ্যমন্ত্রী, CPM অপোজিশন পার্টি। তারা বারে বারে বলছিল যে রাজ্যে ভোট করার মতো পরিস্থিতি নেই, কারণ বিজয় রাঙ্খালের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া হয়েছে, ফলে রাঙ্খাল বাহিনী পুরো লুট করে নেবে। এখানে একটা পলিটিক্যাল বোঝাপড়া CPM এর সঙ্গে নরসিংহ রাওয়ের হয়েছিল দিল্লিতে। সেটা দিল্লি রাজনীতি, সেটা হচ্ছে যে নরসিংহ রাও সংখ্যালঘু সরকার ছিল, বিজেপি মাঝে মাঝে অনাস্থা প্রস্তাব আনত, বামপন্থীরা অ্যাবস্টেন করে সরকারটাকে বাঁচিয়ে দিত। ফলে ত্রিপুরাতে নরসিংহ রাও বামপন্থীদের এই যে অভিযোগটা, এটাকে উনি কগনিজেন্সে নিলেন। নিয়ে আমার একদম মনে আছে যে একদিন মাঝরাতে খবর পাওয়া গেল যে ত্রিপুরায় ভোট পিছিয়ে যাচ্ছে এবং 7 দিন সময় নেওয়া হয়েছে। কেন না দেশের আজকের মতো এত সেন্ট্রাল ফোর্স ছিল না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুড়িয়ে বাড়িয়ে হেলিকপ্টারে করে করে সব আগরতলা আরও বিভিন্ন শহরে নামানো হলো। তারপর কড়া প্রহরায় ভোট হলো, CPM ওখানে ক্ষমতায় চলে এলো। 60টা আসনের মধ্যে ওরা 40টা আসন পেয়ে গেল। তো আমি যেটা বলছি অমলদা, যেটা মানে আমরা আবার পুরনো আলোচনায় ফিরে আসি যে পশ্চিমবঙ্গে কি ভোট পিছিয়ে যেতে পারে। এবং আরেকটা যেখানে আমার না, এখানে ছোট্ট করে বলে দিই, এই ত্রিপুরাতেও কিন্তু এর ফলে যেটা হয়েছিল যে মানে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যায় এবং সমীর রঞ্জন বর্মনের মুখ্যমন্ত্রী তো শেষ হয়ে যায়, প্রেসিডেন্ট রুল জারি হয়ে যায় অটোমেটিক্যালি। ঠিক। এবং আমার এই জায়গাটাতেই একটা প্রশ্ন অমলদা, সেটা হচ্ছে যে বারবার অভিযোগ উঠছে যে ইলেকশন কমিশন বিজেপি
কথায় কাজ করছে, এটা অভিযোগ, বিরোধীরা অভিযোগ তুলছেন। এবং বরাবরই কেন্দ্রে যারা ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ থাকে যে তারা নির্বাচন কমিশন, যদিও সেটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তার উপরে একটা ওভার পাওয়ার করে। পশ্চিমবঙ্গে 2011 সালে যখন নির্বাচন হয়েছিল তখন কেন্দ্রে ইউপিএ সরকার, বামেরা অভিযোগ করতেন যে পশ্চিমবঙ্গে ভোটের এই যে কমিশনের কড়াকড়ি, সেটার পেছনে কলকাঠি নাড়ছে হচ্ছে কংগ্রেস এবং বিশেষ করে প্রণব মুখোপাধ্যায়, এই কথাটা বলতেন। আজকে এই পার্সপেক্টিভে আমার একটা প্রশ্ন, যে যেখানে বারবার এবং আগের থেকে অনেক উগ্রভাবে বিরোধীরা অভিযোগ করছেন যে ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, রাহুল গান্ধীর স্পষ্ট অভিযোগ ইলেকশন কমিশন বিজেপির হয়ে ভোট চুরি করছে, তাহলে কি এরকম একটা কিছু হতে পারে যে পশ্চিমবঙ্গে বিজেপিও চায় যে এই শটে সাতটাংটা তীব্র হোক নবান্ন এবং কমিশনের মধ্যে, এবং এমন একটা জায়গায় যাক যে পশ্চিমবঙ্গে ভোটটা রাষ্ট্রপতি শাসন জারি করে? একদমই তাই। প্রথমত হচ্ছে যে বিজেপির একটা বড় সমস্যা হচ্ছে যে তারা যেহেতু সাংগঠনিকভাবে দুর্বল, ফলে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় মেনেও নেন যে যা বলছে আমি সেইভাবেই করব, তাহলেও সাংগঠনিকভাবে তৃণমূল যেহেতু অনেকটা এগিয়ে, এর বেনিফিট নেওয়ার মতো জায়গায় পশ্চিমবঙ্গে বিজেপি নেই। তারা কিন্তু এই বাইপাস দিয়েই মানে ইয়েতে ঢুকতে চাইছে, মানে কলকাতায় আসার রাস্তা তো হচ্ছে সেন্ট্রাল এভিনিউ, লেনিন সরণি, এইগুলো কলকাতায় ঢোকার রাস্তা। বিজেপি ঢুকতে চাইছে বাইপাস হয়ে, এজেসি বোস রোড হয়ে, ময়দানের ফাঁকা ইয়ে দিয়ে নবান্নে চলে যাবে। ফলে এটা একটা ভালো ভালো উদাহরণ। হ্যাঁ, মানে এটা কারণ যে তাদের তো সেই সাংগঠনিক শক্তিটা নেই, যে যদি রাষ্ট্রপতি শাসন জারি করে এবং পুলিশকে নিউট্রালাইজ করে যদি পশ্চিমবঙ্গে ভোটটা করানো যায়, তো আমার বক্তব্য হচ্ছে যে তার মানে এখন এই যে ইলেকশন কমিশনের সুপারিশ রাজ্য সরকার মানলো না এবং বকলমে একটা খুঁড়োর কলেই ঝুলিয়ে দিল যে হ্যাঁ তদন্ত করে দেখছি আমরা, তো এইখানে এখন রাজ্যের অধিকার কতটা? এবং ইলেকশন কমিশন চাইলে এরপরে আর কি করতে পারে? এরপরে কি ইলেকশন কমিশন হাত পা বাঁধা হয়ে গেল কারণ নবান্ন বলেছে তদন্ত চলছে? না, ইলেকশন কমিশনের এই ক্ষেত্রে কি করবে আমি জানি না, কিন্তু যেটা আইডিয়ালি করা উচিত বলে আমার মনে হয়, তারা যেহেতু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ফলে সংবিধানের প্রতি আস্থা রাখাটা কিন্তু তাদের কর্তব্যের মধ্যে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, স্টেট গভর্নমেন্ট কিন্তু একটা ইলেকটেড গভর্নমেন্ট, ডিলেক্টেড এন্টিটি। ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আর গভর্নমেন্ট হচ্ছে তৈরি করেছে জনগণ। এবার স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজরা তারা গাইডেড বাই ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল 1980, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের অধিকার এবং কর্তব্য সব বলা আছে। রাজ্য সরকারের পূর্ণ অধিকার আছে যে আমার কর্মচারীর বিরুদ্ধে তুমি এই কমপ্লেনটা করেছো, এটা তো তোমার এনকোয়ারি রিপোর্ট, আমি তো আমার এনকোয়ারি করব, কারণ ও তো আমার এমপ্লয়ি, ও তোমার এমপ্লয়ি নয়। তুমি বলছো যে তোমার অধীনে থাকাকালীন ও অপরাধটা করেছে, বাট ফাইনালি ও তো আমার এমপ্লয়ি, আমার প্রতিষ্ঠানেই আমি তো অ্যাপয়েন্টিং অথরিটি। এবং প্রাইমা ফেসি আজকে যে চিঠি দিয়েছে নবান্ন, তাতে কিন্তু রাজ্যের অফিসারদের আড়ালি করা হয়েছে এবং বলা হয়েছে দেখো ওদের তো জেলা স্তরে প্রচুর কাজ করতে হয়, কাজে প্রচুর চাপ আছে, টাইম বাউন্ড কাজ, সুতরাং এই কাজে অনেক সময় হয় কি অধস্তন কর্মচারীদের দিয়ে ওরা কিছু কাজ করায়, তাতে ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, কিন্তু তাতে যদি আমি দুম করে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করি তাহলে ওভারঅল গোটা অ্যাডমিনিস্ট্রেশনের মরালে ওটাতে এটা তো একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে যদি সাসপেন্ড করে, তারাও কিন্তু বোথ ইলেকশন কমিশন এবং স্টেট গভর্নমেন্টকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারে। ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ ট্রাইব্যুনাল আছে, স্যাট, মানে ইন্ডিভিজুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, মানে ইন্ডিভিজুয়াল কোনো অফিসার ট্রাইব্যুনালে চলে যেতে পারে। হ্যাঁ, যে আমাকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে এবং আমার কোনো বক্তব্য সেইভাবে নেওয়া হয়নি, আমাকে আমার বক্তব্য জাস্টিফাই করার সুযোগ দেওয়া হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, সে যেতেই পারে, এটা তার অধিকার। এবং স্টেট গভর্নমেন্ট যেটা করছে এটা ঠিক যে একটা রাজনৈতিক পরিস্থিতিতে ইলেকশনের কমিশনের সঙ্গে লড়াই করছে, বাট লড়াইটা কিন্তু লিগাল, অ্যাডমিনিস্ট্রেটিভলি কারেক্ট ডিসিশন যে আমি এটা রিভিউ করব তোমার কমপ্লেনটা, বিকজ দে আর গাইডেড বাই ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল।
এটা ওর অধিকারের মধ্যে আছে এবং আমি ওর অ্যাপয়েন্টিং অথরিটি। একদম ঠিক অমলদা। আর একটা যেটা আমারও যা মনে হচ্ছে যে তৃণমূলের একটা আজ এবারে মানে হঠাৎ করে এই যে কমিশনের সাথে সংঘাত নবান্ন বা শাসক দলের, এখানে একটা তৃণমূলের অ্যাডেড অ্যাডভান্টেজ তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে আজকে কমিশনের বিরুদ্ধে তৃণমূলের যে লড়াই, সেটা কিন্তু তৃণমূলের একটা লোনলি ব্যাটেল নয়। এমন একটা সময় কাকতালীয়ভাবে বা ঘটনাচক্রে এমন একটা সময় যেখানে সামগ্রিকভাবে গোটা দেশে সব বিরোধী দল কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে, এবং সরব শুধু নন, আজকে সবাই মিলে সমষ্টিগতভাবে ইলেকশন কমিশন ঘেরাও করেছে। দিল্লিতে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনের অফিস তারা ঘেরাও করেছে ওখানে পার্লামেন্ট স্ট্রিটে। এবং আমরা দেখছি কি না, অখিলেশ যাদব ব্যারিকেড টপকাচ্ছেন। অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধী, মহুয়া মৈত্র, এরা যে একজন সাংসদ শুধু নন, অখিলেশ যাদব উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তো অখিলেশ যাদবের কিন্তু এই ব্যারিকেড টপকানোটা হচ্ছে ভেরি সিম্বলিক, এবং তার মানে হচ্ছে সামগ্রিকভাবে গোটা দেশের বিরোধীরা আজকে কমিশনের বিরুদ্ধে একটা হয়েছে। এইটা কি তোমার মনে হয় না যে এই পশ্চিমবঙ্গে তৃণমূলকে এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ? অবশ্যই। তার কারণ হচ্ছে প্রথমত মানে যে অনুচ্চারিত অভিযোগটা সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন হচ্ছে বিজেপির গোলকিপার, বিজেপির জালে বিরোধীদের বল ঠেলতে দেবে না, এটা ইলেকশন কমিশন। এবং এটা 2019-এর পর থেকে বিশেষ করে এই অভিযোগটা প্রবলভাবে এইটাকে দুচ্ছাই করে রাজনৈতিক অভিযোগ বলে উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। অনেক দৃষ্টান্ত আছে ইলেকশন কমিশনে। তার মানে যেটা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় যতই অনিয়ম থাকুক না কেন, সেই অনিয়মের কারেকশনটা খুব জরুরি। কিন্তু যে প্রতিষ্ঠান এই কারেকশনটা করবে, তার যে গত কয়েক বছর ধরে যে ধারাবাহিকভাবে আম্পায়ার বা রেফারি হিসেবে তার যে ভূমিকা, সেইটাতে ইলেকশন কমিশনের রোলটা কোয়েশ্চেনের মুখে পড়েছে। এবং সেটা শুধুমাত্র আজকে কর্ণাটকে যেটা রাহুল গান্ধী দেখিয়েছেন সেটার জন্য নয়, আমরা দেখছি যে ইলেকশন কমিশন কোথায় কদফায় ভোট করাবে, কোন রাজ্যে আগে হবে, কোথায় পরে হবে। তারপরে হচ্ছে যে ভোট চলাকালীন যে রিসোর্স মোবিলাইজ করছে যে অপোজিশন পার্টিগুলো, তাদেরকে কীভাবে ধরপাকড় করা হচ্ছে, আর শাসক দলের কীভাবে ধরপাকড় করা হচ্ছে। এই যে কিছু অ্যাপারেন্ট ছবি দেখা যাচ্ছে, এই ছবিগুলোতে কমিশনের একটা নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন, একটা বড় প্রশ্ন। এবং মানে আমি এইভাবে বলতে মানে নানান জনের বক্তব্য থেকে আমি যেটা বুঝতে পারছি যে অভিযোগটা মূল যেটা, সেটা হচ্ছে ওর হাতে সাংবিধানিক পাওয়ার আছে। এখন অধিকার থাকা আর অধিকার প্রয়োগ, এই দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। অধিকার প্রয়োগটাই যখন হচ্ছে ক্রুশিয়াল। আমি যখন তখন 24 ঘন্টার নোটিশে ভোটের আগের দিন বলছি ডিজিকে সরাও, অমুক দিন বলছি এসপিকে সরাও, তমুক দিন বলছি বিডিওকে সরাও, বিকজ আই হ্যাভ পাওয়ার। এইটা কিন্তু একটা নিরপেক্ষতার সিগন্যাল দেয় না, এটা সিগন্যাল দেয় স্বৈরতান্ত্রিক মনোভাব, যা আমি তোমাকে ডিসক্রেডিট করার জন্যই নেমেছি। আমাদের এখানে তো ভোটে হয়েছে, 21-এ হয়েছে, 19-এ হয়েছে। 19-এ তো না, প্রচার একদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে তো স্পেসিফিক অফিসারের এগেইনস্টে অ্যালিগেশন ছিল। অ্যালিগেশন তো বিরোধীদের সবসময় থাকছে, নানান ক্ষেত্রে থাকছে। যেমন এটা ধরেই নেওয়া হয়ে গেছে, এখন নিয়ম করে ফেলেছে যে কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, এরা দুজন সরে যাবেন ভোটের আগে। এখন এইটা যদি একটা প্রশাসনিক নিয়ম হয়, তাহলে তো মানে সবসময় তারও তো একটা আত্মমর্যাদা আছে। আমিও এখানে তো একজন মানে এখানে আমারও কিছু বলার আছে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই যে বাম জমানা থেকেই পুলিশ এবং প্রশাসন যে শাসক দলের হিসেবে কাজ করে, এর একটা পারসেপশন সাধারণ মানুষের মধ্যেও আছে। সুতরাং কমিশনকেও ওখানে মানুষকে একটা কনফিডেন্স দেওয়ার জন্য এটাকে করতে হয়। আমি এখানে কমিশনকে খুব একটা দায়ী করছি না। এটা পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গকে নিয়ে এই ধারণাটা মানে রয়ে গেছে, শুধু রাজ্যবাসীর মধ্যে নয়, সর্বভারতীয় স্তরে এটা রয়েছে। না, কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু এইটা নিয়ে অনেক মানুষের মধ্যেই প্রশ্ন। যেমন আমি 2019-এ বলছিলাম, হঠাৎ করেই প্রধানমন্ত্রীর জনসভা শেষ হওয়া মাত্র দিল্লি থেকে ঘোষণা হলো যে পশ্চিমবঙ্গে প্রচারের শেষ হয়ে গেল, তখনও একদিন বাকি। তার মানে বাকিরা কিন্তু প্রচার করার সুযোগটা পেলেন না। কলেজ স্ট্রিটে, এটাই তো আমি বলছি যে কলেজ স্ট্রিটে 144 ধারা জারি ছিল। সাময়িকভাবে সেই 144 ধারা উইথড্র করে অমিত শাহকে ওখানে রোড শো করতে দেওয়া হলো, যার কারণে বিদ্যাসাগরের মূর্তি ভাঙলো। এখন এই সিদ্ধান্তগুলো তো একটা নিরপেক্ষতার সিগন্যাল দেয় না। তার মানে আজকে আমরা আলোচনা দীর্ঘায়িত না করে অমলদা এটা বলতে পারি, আমি বলছি যে তুমি এই আলোচনার মানে উপসংহারটা তুমিই টানো। সেটা হচ্ছে যে সত্যি যদি পশ্চিমবঙ্গে ভোটটা পিছিয়ে যায়
সেটা ধারণাগত মানে সেটা ঘটনাচক্রে ইলেকশন কমিশনের জন্যই হবে, কিন্তু ধারণাগতভাবে হয়তো মনে করা হতে পারে, অনেকে হয়তো মনে করবেন যে এটা বিজেপি করাচ্ছে, যে কারণ বিজেপি পশ্চিমবঙ্গে সুবিধাজনক অবস্থায় নেই এবং বিজেপি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের মতো কিছু একটা ব্যবস্থা হলে তবেই, এবং রাজ্য পুলিশকে যদি নিউট্রালাইজ করতে পারে এবং হাতে নিতে পারে তবেই তাদের জন্য সুবিধাজনক হবে বলে। এটা একটা বড় কারণ হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করাটা 356 জারি করাটা এখন খুব কঠিন। অন্য সময় যে কেন্দ্র করেছে জাস্টিফাই করতে হয়, সুপ্রিম কোর্টে মামলা হয়, এমনকি প্রণববাবু রাষ্ট্রপতি থাকাকালীনও দুবার ওনার সমালোচনা হয়েছে যে উনি কি করে এন্ডোর্স করেছেন। সেটা আমার সাথে প্রণববাবু তখন কথাও হয়েছে। তারপরে প্রণববাবুর বক্তব্য ছিল যে আমি একবার ফিরিয়ে দিতে পারি, তারপরে যদি ক্যাবিনেট আমার কাছে দেয় তো আমার তো ফেরানোর ক্ষমতা নেই। আমি কেন একদিন ফিরিয়ে আমি কেন হিরো হতে যাব। এবার আমরা এইটাতে আসি, এখানে যেটা হবে রাষ্ট্রপতি শাসনটা কেন্দ্র ইম্পোজ করবে না, ইলেকশন কমিশন সুপারিশ করবে না, সুপারিশ করার দরকারও হবে না, যেহেতু মেয়াদ শেষ হয়ে যাবে ফলে অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসনের অধীনে চলে আসবে। ফলে কেন্দ্রকে অ্যাকিউজ করা যাবে না যে তুমি 356 জারি করে ভোট করছো। এই মেকানিজমটার দিকে এগোচ্ছে বলে এখনো পর্যন্ত মনে হয়। ধারণা অনেকেরই তাই ধারণা যে এবারের ভোটটা, কারণ বিজেপিও টার্গেট করেছে 26কে কেন্দ্র করে, ওরা টার্গেট করেছে। আর আমরা আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু এটা ঠিক যে কতগুলি রাজ্যের ভোটের ওপর এবার কিন্তু নরেন্দ্র মোদী 75 পেরিয়ে কতদিন প্রধানমন্ত্রী থাকবেন তার মধ্যে কিন্তু বেঙ্গল, আসাম, বিহার, কেরালা, তামিলনাড়ু এসব রেজাল্টেরও অনেক আছে। ফলে বিজেপির গেম প্ল্যানও কিন্তু সেইভাবে সাজানো, মানে মোদির রক্ষা করাটাও কিন্তু এর সঙ্গে সম্পৃক্ত আছে। তার মানে মুদ্রা যে বিষয়টা দাঁড়ালো যে যদি পশ্চিমবঙ্গে আজকে এবছর এরকমই একটা ভবিতব্য হয়ে ওঠে যে এবং ভোট পিছিয়ে যায়, তাহলে ডেফিনেটলি এবারের পশ্চিমবঙ্গে নির্বাচনটা হবে হালফিলের সবচেয়ে মানে ইন্টারেস্টিং একটা ইলেকশন। এবং সেই ইলেকশনে মানে ঘটা তো হবেই, আজকে থেকে বলে দেওয়া যায়। আমাদের সেদিকে নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল নিউজ, কারণ খবর এখন এখানেই। আর প্রতিদিন রাত 9টার সময় আমরা খবরের ভেতরে খবর নিয়ে আসবো। এরকম প্রতিদিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিশদে আলোচনা করব। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।